আজকের এই মাস্টার ক্লাস বিশ্লেষণে সবাইকে স্বাগত। একজন ইনস্ট্রাকশনাল ডিজাইনার হিসেবে আজ আমরা বাংলাদেশের অনানুষ্ঠানিক খাতের কর্মীদের জন্য তৈরি করা এনএসডি-এর ইংলিশ ফর ওয়ার্ক কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটিকে একেবারে ভেঙে বিশ্লেষণ করব। এটি কিন্তু সাধারণ কোনো কারিকুলাম নয়, এটি মূলত একটি আর্কিটেকচারাল ব্লুপ্রিন্ট। কর্মীদের ভাষাগত দক্ষতা আর কর্মসংস্থানের সুযোগকে সম্পূর্ণ নতুন এক মাত্রায় নিয়ে যাওয়ার জন্য এটি ডিজাইন করা হয়েছে। চলুন এই ব্লুপ্রিন্টের গভীরে প্রবেশ করা যাক। তো আমাদের আজকের এই আলোচনার সিলেবাসে যা যা থাকছে, প্রথমেই স্ট্যান্ডার্ডের পরিচিতি, এরপর ফ্রেমওয়ার্ক এবং কোর্সের কাঠামো, তারপর সাধারণ কর্মক্ষেত্রের দক্ষতা বা জেনারিক কম্পিটেন্সি, এরপর পেশাভিত্তিক ইংরেজি দক্ষতা এবং সবশেষে মূল্যায়ন ও স্বীকৃতির গাইডলাইন। প্রথমেই আসা যাক প্রথম অধ্যায়ে, স্ট্যান্ডার্ডের পরিচিতি এবং এর ভিত্তি স্থাপন। এখন বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা BNQF এর অধীনে লেভেল 2 আধাদক্ষ কর্মী বলতে আসলে কি বোঝায়? খুব সহজভাবে বললে, এমন একজন কর্মী যার নিজের কাজের বিষয়ে একটি মৌলিক জ্ঞান আছে, যিনি সাধারণ পেশাগত শব্দগুলো ব্যবহার করতে পারেন এবং একটি নির্দিষ্ট নির্দেশনার অধীনে দলের সবার সাথে স্পষ্টভাবে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের অনানুষ্ঠানিক খাতের বিশাল কর্মী বাহিনীর জন্য এই কাঠামোগত নির্দেশনা এবং যোগাযোগের সক্ষমতাটা যে কতটা জরুরি তা আমরা সবাই বেশ ভালোভাবেই জানি। আর এই দুর্দান্ত কারিকুলামটির স্বত্বাধিকারী হল জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা সংক্ষেপে NSDA। ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলস এবং সরাসরি শিল্প বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এটি ডিজাইন করা হয়েছে। এ পেছনের মূল উদ্দেশ্য একটাই, অনানুষ্ঠানিক খাতের কর্মীদের যোগাযোগের ঘাটতি দূর করে তাদের কর্মসংস্থানের যোগ্যতা বা এমপ্লয়াবিলিটি বাড়ানো। এবার আমরা প্রবেশ করছি দ্বিতীয় অধ্যায়, কোর্সের ফ্রেমওয়ার্ক এবং মূল কাঠামো। একটু খেয়াল করলেই বোঝা যাবে ৩৬০ ঘণ্টার এই কোর্সের সময় বিভাজনটা বেশ চমৎকার। বেসলাইন বা সাধারণ ইউনিটের জন্য আছে ৫০ ঘণ্টা, কর্মক্ষেত্র পরিদর্শনের জন্য ২০ ঘণ্টা, আর সবচেয়ে বড় অংশ পুরো ২৯০ ঘণ্টা বরাদ্দ করা হয়েছে পেশাভিত্তিক ইংরেজি ভাষা অনুশীলনের জন্য। এই বিশাল সময় বরাদ্দটাই কিন্তু প্রমাণ করে যে এখানে বইয়ের তত্ত্বের চেয়ে সরাসরি ভাষা প্রয়োগ বা প্র্যাকটিসের উপর কতটা জোর দেওয়া হয়েছে। এরপর আসি তৃতীয় অধ্যায়ে, সাধারণ কর্মক্ষেত্রের দক্ষতা বা জেনেরিক বেসলাইন। এখানে মূলত ৩টি জেনেরিক ইউনিটের কথা বলা হয়েছে। প্রথমটি হল পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বা OSH নীতি প্রয়োগ, দ্বিতীয়টি হল কর্মক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ, আর তৃতীয়টি হল টিম বা দলগত পরিবেশে কাজ করা। এই ৩টি ইউনিট একসাথে মিলে পুরো কারিকুলামের একটি ভীষণ মজবুত ভিত্তি বা কাঠামোগত স্ক্যাফোল্ডিং তৈরি করে দেয়। কিন্তু এর ব্যবহারিক প্রয়োগটা কোথায়, সেটাই আসল প্রশ্ন, তাই না? ধরুন অনানুষ্ঠানিক খাতের একজন কর্মী কাজ করছেন। এই প্রশিক্ষণ নেওয়ার পর তিনি জানতে পারবেন কিভাবে সঠিক পিপিই ব্যবহার করতে হয়, কোনো বৈদ্যুতিক বিপদের চিহ্ন দেখলে তা বুঝতে পারবেন এবং প্রতিদিনের প্রোডাকশন মিটিংয়ে দলের সাথে নিরাপদে অংশগ্রহণ করতে পারবেন। এটাই হলো এই প্রশিক্ষণের আসল সো হোয়াট ফ্যাক্টর। তো মূল ইংরেজি মডিউলগুলোতে যাওয়ার আগে একটু সামারি করা যাক। এই সাধারণ ইউনিটগুলো মূলত কাজের জায়গার নিরাপত্তা নিশ্চিত করে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সাথে যোগাযোগের একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করে দেয়। আর এই শক্ত ভিতটাই পরবর্তী ধাপের জটিল কাজগুলোকে অনেক সহজ করে তোলে। এখন আমরা আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, চতুর্থ অধ্যায়, পেশাভিত্তিক ইংরেজি দক্ষতা বা মূল কাঠামো। এখানকার প্রথম ইউনিটটি হল বেসিক কমিউনিকেশন। এটাকে আমরা একজন কর্মীর যোগাযোগের ইঞ্জিনের স্টার্টিং গিয়ার বলতে পারি। কিভাবে সঠিকভাবে অভিবাদন জানাতে হয়, প্রয়োজনীয় প্রশ্ন করতে হয় এবং খুব ভদ্রভাবে কোনো অনুরোধ করতে হয়, সেগুলোই এখানে শেখানো হয়। যেমন ধরুন, "Could I get the bill please?" অথবা "I have a problem with my internet connection." দৈনন্দিন কাজে এ ধরনের সাধারণ বাক্যগুলো আমাদের প্রতিনিয়তই ব্যবহার করতে হয়। এই অংশটি কর্মীদের ঠিক এভাবে প্রস্তুত করে যেন তারা যে কোনো সাধারণ সমস্যা ইংরেজিতে খুব সহজেই বুঝিয়ে বলতে পারেন। এরপর ইউনিট 2-এর উপাদানগুলোর মধ্যে দারুণ একটা ধারাবাহিকতা আছে। নিজের পরিচয় দেওয়া থেকে শুরু করে দিক নির্দেশনা দেওয়া বা সময়ের হিসাব রাখা, সবই আছে এখানে। বাস্তব একটা উদাহরণ দেওয়া যাক।
ঢাকার একজন কর্মীকে হয়তো ফোনে তার সাপ্লায়ারকে সঠিক দিক নির্দেশনা দিতে হচ্ছে, অথবা সুপারভাইজরের কাছে কোনো ঘটনার ধারাবাহিক বিবরণ দিতে হচ্ছে। এই ইউনিটটি ঠিক সেই সক্ষমতাটাই তৈরি করে দেয়। আর বর্তমান যুগে ডিজিটাল যোগাযোগ ছাড়া কি চলে? একদমই না। ইউনিট 3 ঠিক এই জায়গাটাতে ফোকাস করে। মুখোমুখি কথা বলার পাশাপাশি টেলিফোনে কথা বলার সঠিক শিষ্টাচার, অনলাইনে মিটিং করা, এমনকি ইমেল বা মেসেজে এএসএপি এর মতো সংক্ষিপ্ত শব্দের ব্যবহার বা সঠিক ইমোজি বেছে নেওয়া, এই সবকিছুই কিন্তু মডার্ন ওয়ার্কপ্লেস কমিউনিকেশনের অংশ। ইউনিট 4-এ এসে আমরা সম্পূর্ণ ভিন্ন এবং হোলিস্টিক একটা দৃষ্টিভঙ্গি দেখতে পাই। জীবনযাপন এবং সুস্থতা বোঝা। একজন কর্মীর মানসিক স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, সুস্থতা এবং অসুস্থ হলে ডাক্তারের কাছে উপসর্গ বুঝিয়ে বলা, এই প্রয়োজনীয় শব্দভাণ্ডারগুলো এখানে যুক্ত করা হয়েছে। কারণ একজন কর্মীর সামগ্রিক সুস্থতাই তার কর্মদক্ষতার সবচেয়ে বড় হাতিয়ার। পেশাভিত্তিক দক্ষতার একদম শেষ ধাপে আছে ইউনিট 5। এটি মূলত একটি ক্যাপস্টোন মডিউল। কর্মক্ষেত্রে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট কিভাবে পেশাদারিত্বের সাথে মেটানো যায়, কিভাবে একটি সুন্দর সিভি তৈরি করা যায় এবং আত্মবিশ্বাসের সাথে প্রেজেন্টেশন দেওয়া যায়, এসব কিছু শিখিয়ে এটি কর্মীদের ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য প্রস্তুত করে। এক নজরে যদি আমরা দেখি, এই 5টি পেশাভিত্তিক মডিউল এমনভাবে ধাপে ধাপে সাজানো হয়েছে যেন শেখার ক্ষেত্রে কোনো ফাঁক না থাকে। একদম সাধারণ অভিবাদন থেকে শুরু করে জটিল প্রেজেন্টেশন পর্যন্ত প্রতিটি ধাপ খুবই সুচিন্তিত। আমরা চলে এসেছি আলোচনার একেবারে শেষ পর্যায়ে, 5ম অধ্যায়, মূল্যায়ন এবং স্বীকৃতি গাইডলাইন বা চূড়ান্ত পরিদর্শন। দক্ষতা যাচাইয়ের জন্য এনএসডি এর পদ্ধতিগুলো কিন্তু বেশ কড়া। এখানে মূলত 2টি পদ্ধতি রয়েছে: তাত্ত্বিক মূল্যায়ন, যা লিখিত পরীক্ষা ও পোর্টফোলিওর মাধ্যমে হয়, আর ব্যবহারিক মূল্যায়ন, যেখানে সরাসরি কাজ করে দেখানো এবং মৌখিক প্রশ্নোত্তরের মাধ্যমে দক্ষতা যাচাই করা হয়। এই দুটির চমৎকার ভারসাম্য কর্মীদের জ্ঞানের একেবারে নিখুঁত পরিমাপ নিশ্চিত করে। আর সবচেয়ে বড় কথা হলো, এই পুরো প্রক্রিয়ার পেছনে রয়েছে বাংলাদেশ সরকারের শক্ত প্রাতিষ্ঠানিক সমর্থন। প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই এনএসডিএ দ্বারা সরকারিভাবে স্বীকৃত হতে হবে। কেবল তারাই এই মূল্যায়ন পরিচালনা করতে পারবে এবং বিএনকিউএফ এর অধীনে এই যোগ্যতার সনদ দিতে পারবে। আলোচনার শেষ প্রান্তে এসে একটি বড় প্রশ্ন আমাদের সবার জন্য। ভবিষ্যতের প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে অনানুষ্ঠানিক খাতের বিশাল কর্মীবাহিনীর দক্ষতা উন্নয়নে এনএসডিএ এর এই আর্কিটেকচারাল ব্লুপ্রিন্ট কিভাবে সবচেয়ে কার্যকরভাবে বাস্তবায়ন করা যেতে পারে? টিভিইটি, প্রফেশনাল এবং ইনস্ট্রাকশনাল ডিজাইনারদের জন্য এটি কিন্তু একটা বড় চিন্তার বিষয়। চলুন এ প্রশ্নটি নিয়েই আজ আমরা আমাদের মাস্টার ক্লাস বিশ্লেষণটি শেষ করি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।